আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সালমা বেগম বললেন, যদি তুই দিতে না চাস আমি দেব, তবে জানিস কিছু জিনিস নিজের হাতে না দিলে তার মূল্য বোঝা যায় না। আমি শুধু চেয়েছিলাম তুই যেটা বুঝিস আর কি। ঠিক আছে থাক, তুই শান্তিতে থাক, আমি দিয়ে আসছি। বলেই সালমা বেগম ধীরে ধীরে চলে গেলেন পাশের ঘরের দিকে। শ্রাবণ দাঁড়িয়ে রইল দরজার ফ্রেমে, তার গলা শুকিয়ে গেল যেন। একটা ভারী অস্বস্তি জমে বসলো বুকের মধ্যে। কিছু একটা বলার ছিল তার, কিন্তু কথাগুলো আটকে গেল গলায়। সে জানে তার মা তাকে দোষ দিচ্ছে না, কিন্তু কেন জানি আজকের কথাগুলো কেমন বিঁধে গেল তার ভেতরে। সত্যিই তো জোর করে তো কেউ কিছু বলেনি, শুধু একটা সদিচ্ছার কথা ছিল। এতটা কঠিন হয়ে গেল কেন তার জন্য? একটু ধীরে ধীরে দরজা বন্ধ করলো শ্রাবণ। ফিরে এসে বিছানায় বসে পড়ল। বুকের ভেতরটা হালকা ধকধক করছে। হঠাৎই মনে হলো যদি ধারা জানে এসব তার জন্য সে কিছুই করতে চায় না, যদি ভাবে শ্রাবণ তাকে ঘৃণা করে। শ্রাবণ মোটেই ঘৃণা করে না মেয়েটাকে, শুধু ভালো লাগছে না। চোখ বন্ধ করে শ্রাবণ মাথা নিচু করলো। কিছু জিনিস আসলেই না বলে বুঝিয়ে দিতে হয়। সে হয়তো ভুল করেছে, হয়তো একটু কঠিন হয়ে গেছে। শ্রাবণ চোখ খুললো, ঠোঁটে হালকা হাসি এলো। মাথা তুলে ছাদের দিকে তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেললো। হয়তো এখন ওই কিছু বলার সময় না, তবে সময় আসছে। আর সেদিন এই চুপচাপ শ্রাবণ হয়তো একটু জোরে বলবে, নিজের হাত দিয়ে বলবে তোমার জন্যই এনেছি। শেখ বাড়িতে মাঝে মাঝে একটু হুলস্থুল লেগে থাকে, তবে প্রতিদিন বিকালে সবাই একসাথে ড্রয়িং রুমে সময় কাটায়। প্রতিদিনের মতো আজও বিকেলে বাবু নামের সার্ভেন্টটা এসে শ্রাবণকে ডেকে বলল, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে নিচে ডাকছেন, সবাই একসাথে একটু নাস্তা করবেন। বড় ম্যাডাম সবার জন্য নুডলস বানিয়েছে। শ্রাবণ প্রথমে মনে মনে যেতে চাইল না, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে বুদ্ধি করে বলল, সবাই আছেই তো, আমি না গেলেও হবে, খাবো না আমি। শ্রাবণের বুদ্ধি কাজে লেগেছে। সাথে সাথে বাবু মাথা নেড়ে বলল, না না সাহেব, সবাই নিচে নেই, শুধু বড় সাহেব আর ম্যাডাম আছে। নতুন ম্যাডামকে তো এখনো ডাকিনি, আপনাকে আগে ডাকতে আসলাম। আপনি তাড়াতাড়ি আসুন, আমি নতুন ম্যাডামকেও ডেকে নিয়ে আসি। বলেই পাশের ঘরে গিয়ে দরজা কড়া নাড়লো বাবু। এদিকে শ্রাবণ এটাই চাইছিল, কৌশলে জেনে নিল ধারা ঘরেই আছে কিনা। সে দ্রুত বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর রাখা সোনার চেনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। নিজের দরজার কাছে দাঁড়িয়ে রইল, অপেক্ষা করলো ধারার বের হওয়ার। একটু পরেই খট করে শব্দ হলো ধারার ঘর থেকে। সোজা হয়ে দাঁড়ালো শ্রাবণ। দেখতে পেল আকাশি রঙা ওয়ান পিস পরে মাথায় সাদা রঙের একটা ওড়না জড়িয়ে বেরিয়ে এসেছে ধারা। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো শ্রাবণ। সে ইচ্ছে করে আকাশি রঙা ওই ওয়ান পিসটা এনেছিল। তার মনেই হয়েছিল ধারার ফর্সা গায়ে এটা সুন্দর লাগবে, কিন্তু তাই বলে এটা এতটাই মানানসই হবে, এতটা সুন্দর লাগবে তা ভাবেনি। কতটা স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, একদম পরীর মতো। শ্রাবণের এবার আফসোস হলো, সে কেন ওই টকটকে লাল রঙের জামাটা নিয়ে এলো না। তারা দেখতে পায়নি ডান পাশের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণকে। সে নিজের মতো করে এগিয়ে যেতে চাইলে শ্রাবণ ফট করে ডেকে উঠে পেছন থেকে। শ্রাবণ বলল, এই শোনো। খানিক পরিচিত পুরুষালী কণ্ঠটা কানে যেতেই থমকে দাঁড়ালো ধারা। তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকাতেই মাথায় থাকা ওড়নাটা সরে যায়, আলগা চুলগুলো গালে এসে পড়ে। এই দৃশ্যটা একটা পুরুষকে ঘায়ল করার জন্য যথেষ্ট। ধারা পিছনে পুরোপুরি ফিরে সোজা হয়ে দাঁড়ালো, এক হাতে ওড়না ঠিক করলো। জানে না কেন যেন লোকটাকে তার একটু একটু ভয়ই লাগে। শ্রাবণ নিজে থেকেই এগিয়ে এলো। ধারা সংকুচিত হলো, ভাবলো বোধহয় কঠিন কোনো কথা শুনতে হবে। অথচ তাকে অবাক করে দিয়ে শ্রাবণ তার হাতে থাকা চেনটা মুখের সামনে তুলে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি তোমার? তারা চোখ তুলে তাকাতেই জলজল করে উঠলো তার মুখটা। চোখ বড় করে তাকিয়ে ফট করে শ্রাবণের হাত থেকে চেনটা নিয়ে অনেক বেশি উৎসুক হয়ে তড়িঘড়ি করে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ জি, এটা আমার। জানেন আমি সকাল থেকে পাগলের মতো খুঁজছি এটা। আমার মায়ের শেষ স্মৃতি এই চেনটা। ভেবেছিলাম হারিয়ে ফেলেছি, অনেক কষ্ট হচ্ছিল। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া, শুক্রিয়া মাবুদ, ফিরে পেলাম। শ্রাবণের মুখটা একটু নরম হয়ে গেল ধারার কথাগুলো শুনে। তার মুখের উত্তেজনা, চোখের ভিজে ভিজে ছলছলের চাহনি, সব মিলিয়ে একটা অদ্ভুত আবেগ খেলে গেল ভেতরে। চেনটা এত গুরুত্বপূর্ণ, ওর মায়ের শেষ স্মৃতি। এইটুকুন সময়ে মেয়েটা ওর সামনে এত মন খোলামেলা হয়ে পড়লো, এতটা স্বাভাবিক। শ্রাবণ একটু চুপ করে রইল। ভালো লাগলো তার। চেনটা হাতে নিয়ে যেভাবে ধরা দিচ্ছিল, যেন কোনো দামি গয়না নয়, বরং সে নিজে কোনো জরুরি দায়িত্ব শেষ করেছে। আর এই দায়িত্ব এখন সম্পন্ন হয়েছে। ধারার মুখের দিকে না তাকিয়ে হালকা গলায় শ্রাবণ বলল, বোধহয় সকালে গোসল করার সময় খুলে পড়ে গেছে। আমি বাথরুমের ফ্লোরে পেলাম, এখান থেকে ঠিকঠাক করে রেখো, দেখো আবার হারিয়ে যেন না যায়। এসব ছোটখাটো জিনিস হারালে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। ধারা এক মুহূর্ত থেমে হেসে ফেলল। তার হাসিটা যেন নিঃশব্দ, একদম চোখ দিয়ে ফুটে উঠল। সে মাথা নিচু করে বলল, জানি না কি খসে পড়েছিল, এখন থেকে খেয়াল রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না পেলে আমার হয়তো আর ফিরে পাওয়া হতো না। শ্রাবণ একটু নড়েচড়ে নিল নিজের ভেতরের অস্বস্তি সামলাতে। ধারা এবার এর মধ্যেই চেনটা আবার গলায় পরার চেষ্টা করলো। শ্রাবণ দাঁড়িয়ে দেখতে থাকলো। 2-3 বার চেষ্টা করার পরেও চেনের হুকটা লাগাতে পারছে না ধারা। বিরক্তিতে কষ্টে মুখ কুচকে রেখেছে সে। কি আশ্চর্য, চেনের হুক লাগছে না যে। ধারাকে বারবার চেন পড়তে ব্যর্থ হতে দেখে গলা খাকারি দিয়ে ডান হাত পেতে দিয়ে শ্রাবণ বলল, আমায় দাও। ধারা চোখ তুলে তাকালো। বাধ্যের মতো এক বাক্যেই শ্রাবণের হাতে দিল চেনটা। শ্রাবণ এবার চেনটা হাতের মুঠো নিয়ে তৎক্ষণাৎ আদেশ ছুড়ে দিল,
ওদিকে ফিরে তাকাও। প্রথমে বুঝলো না ধারা, নিশ্চিত হয়ে শুধালো, তারপর বলল শ্রাবণ ঢুক গিরে তাকালো মেয়েটার দিকে। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়লো, তবে দ্রুত চোখ সরালো শ্রাবণ। আগের থেকেও গম্ভীর গলায় বলল, পেছনে ঘুরতে বলেছি। ধারা মাথা নেড়ে পিছু ঘুরলো। শ্রাবণ এবার এক পা এগিয়ে এলো, ধারার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। সাথে সাথে দৃশ্যমান হলো চুলের আড়ালে ফর্সা ঘাড়টা। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে নিজের উপরেই বিরক্ত হলো শ্রাবণ। মেয়েটা কতটা ছোট, কিন্তু তবুও তাকে এভাবে টানছে কেন? কিসের এত টান? কখনো তো আবেগে এমন হয়নি। বিদেশে গিয়ে হাজারো মেয়ে দেখেছে সে, কই তবুও তো এমন অনুভূতি টের পায়নি। শ্রাবণ নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো, কিন্তু তার নিঃশ্বাস একটু অগোছালো হয়ে উঠেছে। ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার ঘাড় ফর্সা, আড়ালে থাকা নরম চুলের গন্ধ, বিকেলের হালকা আলো, সব মিলিয়ে যেন একটা নীরব অস্বস্তির ঘূর্ণি তৈরি করেছে ভেতরে। ধারার হাত থেকে নেওয়া চেনটা সে সাবধানে মেয়েটার গলায় পরিয়ে দিল। হুকটা লাগাতে একটু সময় লাগলো, আঙ্গুল কাঁপলো না ঠিকই, কিন্তু মনটা কাঁপছিল। খুব সাবধানে এমন ভাবে পরালো যাতে আঙ্গুলের স্পর্শও মেয়েটার শরীরে না লাগে। ধারাও নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল, একটু নড়ে না। তার মনে হচ্ছিল যেন বাতাসটাও থেমে গেছে, কিংবা সময় থেমে গেছে ঠিক এই মুহূর্তের জন্য। তবে কেন যেন মন থেকে খুব ভরসা করছিল লোকটাকে। শ্রাবণ শেষবার হাত ছড়াতে গিয়েও এক মুহূর্তে থেমে গেল। চোখ পড়লো মেয়েটার ঘাড়ে, সেই নরম লাইনটাই যেটার কোনো নাম হয় না, শুধু অনুভব করা যায়। সঙ্গে সঙ্গে নিজের প্রতি বিরক্তিতে দাঁত চেপে সরিয়ে নিল সে। চেনটা লাগিয়ে নরম গলায় বলল, হয়ে গেছে। ধারা এবার পিছনে ফিরল, নিচু স্বরে বলল, ধন্যবাদ। শ্রাবণ তাকালো এক পলক। ফর্সা গলায় চিকন সোনার চেনটা কি সুন্দর চিকচিক করছে। এবার পরিপূর্ণ মনে হচ্ছে মেয়েটাকে। শ্রাবণ চোখ সরিয়ে নিল, যেন সামান্য দেরি করলেই তার ধরা পড়ে যাবে মনের ভাব। ঠোঁট কামড়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এসো নিচে যাই, সবাই বসে আছে। তারা এবার মাথা নেড়ে সাই দিল। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো সিঁড়ির দিকে। সিঁড়ির বাঁকে এসে দুজনেই একসাথে একটু থমকালো। নিচ থেকে ভেসে এলো সালমা বেগমের হাসির শব্দ আর রান্নাঘরের ভাজা ভাজা গন্ধ। শ্রাবণ মনে মনে ভাবলো, নিশ্চিত দুজনকে একসাথে নামতে দেখে সালমা বেগম একটু হলেও পচাবে শ্রাবণকে। কিভাবে যেন ধারা ওর মনের কথাটা ধরে ফেললো। নিচে তাকিয়ে বলল, আপনি আগে যান, আমি একটু পরে আসছি। শ্রাবণ একবার তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে নিচে নেমে গেল। স্বস্তি পেল। ধারা বাহিরে রইল কিছুক্ষণ। গলায় হাত বুলিয়ে অনুভব করলো সেই চেনটা, যেটা একসময় হারিয়ে গিয়েছিল, আবার কেউ খুঁজে এনে দিয়েছে। শুধু চেন নয়, ধীরে ধীরে হারিয়ে যাওয়া অনুভবগুলোও যেন কেউ খুঁজে আনছে, বারবার নিঃশব্দে আর ধীরে ধীরে। শ্রাবণ গিয়ে সোফায় ধপ করে বসতেই পা চালালো ধারা। তারা যে একসাথে আসেনি সেটা বোঝানোর ক্ষুদ্র প্রয়াস। সালমা বেগম গ্রামের মেয়ে ছিলেন। পড়াশোনা করতে ঢাকায় এসে দেখা হয়েছিল সামিউল শেখের সাথে। বিয়েটা প্রেমের না হলেও সামিউল শেখ মনে মনে সালমা বেগমকে পছন্দ করে একদম বিয়ের প্রস্তাবই পাঠিয়ে দিয়েছিলেন। পরে অনেক ঝুট ঝামেলা পেরিয়ে তাদের সংসার শুরু হয়েছিল। নতুন করে আলাদা এক জীবন শুরু করতে করতে অনেক কষ্ট হয়েছিল সালমা বেগমের। কিন্তু দিন শেষে যখন স্বামী নামক মানুষটার দিকে চোখ তুলে এক পলক তাকাতো, তখন ওই সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যেত। এই মুহূর্তে সালমা বেগমের কাছে নিজের ছেলে আর বৌমাকে তাদের ওই প্রতিচ্ছবি মনে হচ্ছে। তিনি রান্নাঘর থেকে গম্ভীর হয়ে ম্যাগাজিন পড়তে থাকা শ্রাবণ আর অপলক দৃষ্টিতে সরল চিত্তে তাকিয়ে থাকা ধারাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। আর যাই হোক না কেন, একটা মেয়ের দৃষ্টি বুঝেন তিনি। হয়তো শ্রাবণ একটু নরম হলেই ধারা নিজেকে আর গুটিয়ে রাখবে না, সম্ভব হবে না। একটা মেয়ের তো আশ্রয় প্রয়োজন। বাবা মাকে একদম হারালে একটা মেয়ের শেষ আশ্রয় হয় তার স্বামী, এরপরই হয় সন্তান। আর শ্রাবণের সাথে যে একটা মিষ্টি সংসারে আবদ্ধ হওয়া সম্ভব, ধারাকে দেখেই বুঝছেন সালমা। না জানি তার ছেলেটার মন কবে একটু গলবে। সামিউল শেখ ম্যাগাজিন টেবিলে রেখে চোখে চশমা ঠেলে একটু হাঁক ছুড়লেন, তারপর বললেন, কই গো গিন্নি, তোমার হাতের স্পেশাল নুডলসটা আনো তাড়াতাড়ি, বৌমা তো এসে গেছে। বাবার কথা শুনে ভ্রু কুচকে তাকালো শ্রাবণ। বৌমা এসেছে মানে? কেন শুধু ও এসেছে, সে আসেনি? মুখে বিরক্তির রেখা টেনে শ্রাবণ দাঁত কিরমির করে বলল, বাবা আমিও এসেছি। সামিউল শেখ 2 সেকেন্ড চোখের পাতা পিট করলেন, কপালে ভাঁজ ফেলে বুঝতে চাইলেন নিজের একমাত্র গুণধর ছেলের অভিব্যক্তি। ছেলেটা কি ঈর্ষা করছে? এরপর আরেকটু জোরে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, তোমার সোনায় বাঁধানো যক্ষের ধন ছেলেও এসে গেছে গিন্নি। আমি তো ধন্য হয়ে গেলাম তোমার একমাত্র আদুরে ছেলেকে এখানে দেখে। তাড়াতাড়ি নিয়ে এসো। সালমা বেগম হেঁটে বাটি গুছাতে গুছাতে বললেন, আসছি আসছি। এদিকে শ্রাবণ রাগে ফুঁসতে থাকলো। খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। বাড়ির সবাই কেন কারণ ছাড়া পিচ্চি মেয়েটাকে নিয়ে লাফালাফি করছে, আর তাকে দেখিয়ে দেখিয়ে বেশি আদর সোহাগ করছে। এসবের মানেটা কি? তার আদর্শ বাবা সামিউল শেখ যে ইচ্ছে করে ধারাকে এত আদর করছে তা খুব ভালোভাবে জানে শ্রাবণ। এ বাড়িতে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না তাকে, তার কোনো দামই নেই। সবাই পিচ্চি একটা মেয়েকে নিয়ে পাগল হয়ে আছে। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে সামিউল শেখের পাশে বসা তথাকথিত পিচ্চি মেয়েটার দিকে ভ্রু কুচকে তাকালো শ্রাবণ। কিন্তু সহজ সরল গোলগাল চেহারার ধারার মুখটা দেখে ভ্রু শিথিল হলো তার। মেয়েটা একদম অসহায় মুখ করে মাথা নিচু করে রেখেছে, তার আঙ্গুলগুলো কচলে শক্ত থাকার চেষ্টা করছে। আশ্চর্য, এত কিসের সংকোচ ওর? একটু আগেই তো শ্রাবণের সাথে কত উৎফুল্লতার সাথে কথা বললো। তবে কি ভুল করে এমন ভাবে কথা বলেছে? শ্রাবণের এক মুহূর্তের জন্য ধারাকে দেখে মায়া লাগলো। কতই বা বয়স হবে মেয়েটার? 16 কি 17 এমনই হবে। এই বয়সে এসেও এতটা সংকোচ, দ্বিধা, ভয়, অসহায়ত্ব কেন?
ছোট থেকে চাচির অত্যাচার সহ্য করেই বোধহয় নিজের দৃঢ়চিত্ত বাজেভাবে হারিয়ে ফেলেছে মেয়েটা, কিন্তু তারই বা কি করার। এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া শ্রাবণ মেয়েটার জন্য কিছু করতে পারবে না। স্ত্রী হিসেবে তো মানতেই পারবে না, তবে দায়িত্বগুলো মানার চেষ্টা করবে। সালমা বেগম খানিক পরপরই রান্নাঘর থেকে ট্রে হাতে নিয়ে এলেন। এরপর ট্রের উপর কয়েকটা সাদা সিরামিক বাটি, তার মধ্যে ধোয়া ওঠা নুডলস, সাথে দুটো ছোট পাত্রে সস আর কাঁচামরিচ আর ভিনেগারে ভেজানো। তার মুখে ক্লান্তির চাপ থাকলেও মুখে মুখে একরকম আগ্রহ। এই একসাথে খাওয়ার মুহূর্তটাই তার সবচেয়ে কাঙ্ক্ষিত সময় যে টেবিলের এক প্রান্তে ট্রে নামিয়ে রেখে শ্বাস নিলেন সালমা বেগম। তারপর বললেন, এই নুডলস কিন্তু আজকে একটু স্পেশাল, ধারা খাবে বলেই বানালাম। ভেজিটেবল কেটে কেটে হাত ব্যথা হয়ে গেল, তবু ওর মুখে হাসি দেখলেই ঠিক হয়ে যাবে। এই কথা বলে একবার চোরা চোখে ছেলের মুখের দিকে তাকালেন তিনি। শ্রাবণের চোয়াল শক্ত হয়ে গেছে, ঠোঁট চেপে বসে আছে সে। স্পষ্ট বোঝা যাচ্ছে মনে গজগজ করছে। সালমা বেগমও ঠোঁট টিপে হাসলেন। আশ্চর্য, তার ছেলেটা কবে থেকে এমন হিংসুটে হয়ে গেল? এদিকে ধারা একটু চমকে উঠল। তার মুখে লজ্জা আর বিস্ময়ে মিশ্র প্রতিচ্ছবি। সে ভদ্রভাবে বলল, মা আমি বেশি খাবো না, অল্প একটু খাই। সালমা বেগম চোখ পাকিয়ে বললেন, একটু না, ঠিকঠাক করে খাবি, আর না খেলে কিন্তু আমি রাগ করব। আর খেয়ে বল কেমন হয়েছে। তারপর ধারা সামনে থেকে এক বাটি এগিয়ে দিলেন। সামিউল শেখ তখন নুডলস বাটির গন্ধ নিয়ে বললেন, উফ গিন্নি, তুমি যদি এখন রেস্টুরেন্টে কাজ করতে, তাহলে সেই রেস্টুরেন্টে আমি রিটায়ার্ড জীবনটাই কাটিয়ে দিতাম। সালমা বেগম হেসে বললেন, তাহলে এখন থেকে রোজের মেনু ঠিক করে ফেলুন। সালমা বেগম বললেন, তাহলে এখন থেকে রোজের মেনু ঠিক করে ফেলুন মিস্টার শেখ। আর কেবল ঘ্রাণ নিয়ে প্রশংসা করা বাদ দিন, আগে খেয়ে দেখুন। ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। যারা যারা ভিডিওটি দেখেন সবাই প্লিজ আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী পার্টের লিংক আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিন। ধন্যবাদ সবাইকে।